আসসালামু আলাইকুম। আমি সাবিনা তাসমিন, ঢাকা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশ হিসেবে উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম একটি ক্লাস নিয়েছিলাম অধ্যায় 3-এর উপরে, বিপণন কার্যাবলীর উপর। প্রিয় শিক্ষার্থী, আমি জানি নর্মাল সময়েও তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের স্টুডেন্ট কম হয়, কারণ তোমাদের একটি ধারণা হচ্ছে ইউনিভার্সিটিতে বিপণন উৎপাদন ব্যবস্থাপনা হিসাবে কোনো বিভাগ নেই, এবং ফিনান্স ডিপার্টমেন্ট হিসেবে ডিপার্টমেন্ট আছে, সে অনেক আদি এই ডিপার্টমেন্টটা। তো অনেক স্টুডেন্টের ধারণা এটা কাজ করে যে ফিনান্স নিলেই মনে হয় ফিনান্স ডিপার্টমেন্টে চান্স পাবো, কিন্তু তোমরা যারা তোমাদের সিনিয়ররা সঙ্গে যদি কথা বলো, আমাদের ইউনিভার্সিটি পরীক্ষার একটি সিলেবাস আছে, ওখানে আমাদের আইবি এবং হিসাব বিজ্ঞান হয়। উৎপাদন ব্যবস্থাপনা বা ফিনান্সের সাবজেক্টের উপর আলাদা কোনো কোশ্চেনিয়ার তৈরি হয় না। তো ওই জন্য আমি সবসময় দেখি যে উৎপাদন ব্যবস্থাপনার স্টুডেন্ট খুবই কম। গত ক্লাস নেওয়ার সময় আমি তোমাদেরকে উপস্থিতির কথা বলেছিলাম। আমাদের স্বাভাবিক সময়ে যেটি হয়, তোমরা আমাদের কলেজে প্রবেশ করার সময় আমাদের মেইন গেট দিয়ে তোমরা সাধারণত প্রবেশ করে থাকো, এবং ওখানে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়, 2বারই নেওয়া হয়, ঢোকার সময় এবং বেরোবার সময়। এবং শুধু তাই না, আমাদের ক্লাসেও একটি অ্যাটেন্ডেন্স নেওয়ার কার্যক্রম এক সময় প্রচলিত ছিল। তো এখন যেহেতু আমরা স্বাভাবিক সময়ের থেকে বাইরে আছি, তাই আমি তোমাদের অ্যাটেন্ডেন্সের কথা বলেছিলাম, এবং গত মঙ্গলবারে আমার ক্লাসটা প্রচারিত হয়েছিল। এখন এই জায়গায় আমি আমার 2টা বাবাকে খুঁজে পেয়েছি। আমার 2টা ছেলে আমার উৎপাদন ক্লাস দেখেছে এবং রোল নাম্বারটা দিয়েছে। তো আমি তোমাদের নামগুলো বলছি। তোমাদের একজনের নাম হচ্ছে মোহাম্মদ সাফি, রোল 133, আরেকজন হচ্ছে 90, মিজানুর রহমান। তো তোমাদেরকে আমার উৎপাদন ব্যবস্থাপনার জগতে স্বাগতম এবং অনেক স্নেহ। আর নিবিড় কমিটির কাছে আমার একটু জানার আছে যে আমার কি এই 2জনই স্টুডেন্ট নাকি আরও আছে, তাদের যদি একটি তালিকা আমাকে দেওয়া হয় তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি সামনের সপ্তাহে হয়তো কলেজে যাব, আমি শহীদ ভাইয়ের সঙ্গে কথা বলে তালিকাটা হয়তো নিতে পারবো, যদি এরকম কোনো ভাগ করা হয় আর কি, এরকম যে এই স্টুডেন্টরা উৎপাদন ব্যবস্থাপনা নিয়েছে। এবং সাফি, মিজান, 2জন তোমরা যে কাজটি করো, তোমাদের মোবাইল নাম্বারটা আমাকে এরপরের ক্লাসে বা আজকের ক্লাস যখন অন ইয়ারে যাবে আমাকে দিবে। আমি তোমাদের সঙ্গে মোবাইলেও একটু কথা বলতে পারি, আমার সময় সুযোগ হলে মোবাইলেও আমি একটু কথা বলে নেব। যাই হোক, আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা বিপণন কার্যাবলীর ধারাবাহিকতায় আছে। আমি তোমাদেরকে সবসময় যে কথাটি বলে থাকি যে শোনো, এখানে 2টা ছবি তোমরা দেখতে পাচ্ছ, যে একটা ছবিতে মন খারাপ, আবার একটা ছবিতে
হাসি খুশি ভাব। তোমাদের দুইজনকে পেয়ে আমি খুব খুশি, কিন্তু একটু মন খারাপ হয়েছে, আমার স্টুডেন্ট কম, এজন্য এই ছবিটা স্লাইডের সঙ্গে যুক্ত করেছে। তারপরেও খুশি, দুজন স্টুডেন্টকেও যদি প্রোডাকশন সম্পর্কে কিছু কথাবার্তা বলতে পারি, স্কিল বৃদ্ধি করতে পারে, এটাও আমার জন্য কম না, তাই না? তো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা বিপণন কার্যাবলীর ধারাবাহিকতায় থাকবো। বিপণন কার্যাবলীর ধারাবাহিকতা থাকতো। গত ক্লাসে আমরা ক্রয় বিক্রয় সম্পর্কে পড়েছিলাম। আজ আমরা বিপণন কার্যাবলীর আরো কিছু জিনিস নিয়ে, আরো কিছু ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলবো। আজ আমরা দেখব বিপণন কার্যাবলীকে আমরা যখন বন্টনের অ্যাপ্রোচ থেকে দেখি, তখন এখানে কি কি কাজ আছে। এখানে আমরা দেখছি পরিবহন, গুদামজাতকরণ এবং মোড়কীকরণ এটা বলা হয়। তো চলো আমরা আমাদের নিজেদের গল্পগুলো, নিজেদের আশেপাশের গল্পগুলো কখনো আমরা ইনফর্মালি দেখব এবং কখনো আমরা ফর্মালি দেখব। তো চলো আমরা দেখি যে এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছোটবেলায় তোমাদের সবার হাতে এগুলো ছিল, কখনো না কখনোই ছিল। আর এখন তোমাদের চাহিদা হচ্ছে এই জিনিসটার প্রতি, হোন্ডাটা, তাই না? এই হোন্ডাটা পেতে ইচ্ছে করে, তাই না? তো এই ছবিটা এই কারণে দেখালাম যে এগুলো আমাদের পরিবহনের একটি অংশ। আমরা একটু পরে ফর্মালি দেখব আমরা পরিবহন বলতে কি বুঝি। তো বিপণনের ডেফিনিশনই আমরা পড়েছি যে বিপণন হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে জিনিস, উৎপাদিত পণ্য বা সেবা পৌঁছে দেওয়ার একটি প্রক্রিয়া, কে আমরা বিপণন, বাজারজাতকরণ, মার্কেটিং বলে থাকি। তো দেখা যাচ্ছে আমি মিরপুরে থাকি, আমি মিরপুর থেকে ঢাকা কলেজে যাওয়ার সময় আমি, যদি আমার নিজস্ব গাড়ি থাকে আমি গাড়িতে যেতে পারি, গাড়ি না থাকলে আমি একটু আরাম করে যেতে হলে আমি সিএনজি ব্যবহার করতে পারি বা উবার ব্যবহার করতে পারি। আর যদি আমার আর্থিক সামর্থ্য এটা না খোলে, তাহলে আমি লোকাল যে বাস আছে সেই লোকাল বাসটা ব্যবহার করতে পারি। আবার এই করোনার সময় যখন লকডাউন ছিল, আমার ল্যাপটপের কিবোর্ডটা নষ্ট হয়ে গেছিল, মাল্টিপ্ল্যানে যাওয়া লেগেছে এবং আমি রিক্সা করেও গেছি। এবং আমার এখন মনে পড়ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় ও একবার এরকম রিক্সা করে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। তো তার মানে কি যে মিরপুর থেকে আমার যাওয়ার এরকম ধরনের ব্যবস্থা আছে। ঠিক অনুরূপভাবে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য আমার যে পরিবহনগুলো ব্যবহার হয়, সে পরিবহনগুলোর মাধ্যমে আমাকে উৎপাদনকারীর ভোক্তা তার পণ্য পেয়ে থাকে। এখন যেহেতু করোনা, আমি খুবই কম বের হই, কিন্তু আমি যখনই বের হই আমি একটা জিনিস দেখি, ফুড পান্ডা, ওরা সাইকেল একটু মানে দ্রুত চলে, এটা মনে হয় নতুন টাইপের সাইকেল। তোমরা ক্লাসে থাকলে আমি তোমাদের কাছ থেকে জিনিসটা একটু ভালোভাবে জেনে নিতে পারতাম। তো এই করে ওরা বাড়ি বাড়ি, বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছে। এবং বিদেশ থেকে যখন পণ্য আমদানি করা হয়, আমাদের প্লেনের মাধ্যমে আমরা কিছু পণ্য অনেক সময় আনতে পারি। তবে এখানে একটি জিনিস মনে রাখতে হবে,
পরিবহন খরচের উপর কিন্তু পণ্যের মূল্যটাও নির্ভর করে। যদি প্লেনে যে জিনিস আসবে সেই জিনিসের পণ্যের মূল্য বেশি হবে। আগে সবসময় আমাদের যে জিনিসটি ব্যবহার হতো, তোমরা ফিনান্সে বিমাও পড়ে থাকবে, সেটি হচ্ছে জলপথ। আগে আমরা দেখতাম যে তোমরা যদি পুরোনো দিনের ইউটিউবে নাটকগুলো দেখে থাকো, গ্রামীণ যে নাটক বা সিনেমাতে তোমরা দেখবে যে নদীর পাড়ে যখন কোনো দৃশ্য চিত্রায়ন হয়, পিছনে দেখা যাচ্ছে যে নৌকাতে পাট নিয়ে যাচ্ছে। তার মানে এক স্থান থেকে আরেক স্থানে নৌকার মাধ্যমে যাচ্ছে, জাহাজের মাধ্যমে যায়, লঞ্চের মাধ্যমে পণ্য পরিবহন হয়। কিন্তু আমরা সবসময় একটা কথা বলি, আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা অনেক বেশি সবসময় থাকে, সবসময় করতে হয়। এবং এটি কিন্তু ব্যক্তি জীবনেও খুব দরকার। যে আজ আমি এই পজিশনে আছি, আমি আজ থেকে ৩ বছর পর আমি ওই আরেকটা পজিশনে যদি আমি যেতে চাই, তাহলে আজ থেকে আমাকে কি কাজ করতে হবে। এটা পড়াশুনো বলো, ল্যাপটপে, যেমন এই করোনা কালে আমার একটি পজিটিভ দিক আমার হচ্ছে যে আমাকে প্রযুক্তিতে আমি কিছুটা জানতে পেরেছি এই ক্লাস নেওয়ার সুবাদে। তো দেখা গেছে যে প্লেনে খরচ বেশি হয়, তারপর হেলিকপ্টারে তুলনামূলকভাবে কি একটু খরচ কম হয় দেখা যায় কিনা, জলপথে আরও খরচ কম হয়। কিন্তু সাধারণত দেখা যায় যে এখানে ট্রাকের ছবি, কাভার্ড ভ্যান আছে, দেখা গেছে যে ঢাকা যখন কোনো মালামাল আসে, সেটা মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী থেকে, এগুলো সাধারণত জলপথ চেয়েও ট্রাকে করে বেশি আসে, বিশেষ করে সবজি যেগুলো ডেলি আসে। তো এটা সাধারণত দেখা যায় যে ট্রাকে করে আসে। তো এই কথাবার্তাগুলো তোমাদের সঙ্গে বললাম, সব নর্মাল কথাবার্তা, নিজেদের গল্প, প্রতিদিনের গল্প, আমাদের গল্প। এখন একটু দেখি ফর্মালি আমরা পরিবহন বলতে কি বুঝি। এখানে উপরে মনে হয় একটা লাইন আছে, যে সেটা আমার অদক্ষতার কারণে কি কারণে যেন উপরে উঠে গেছে, আর নামাতেও পারছি না। তো কথাটা হচ্ছে বন্টন প্রণালী, পরিবহন হলো বন্টন প্রণালীর এমন একটি কাজ যার মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে উৎপাদক এবং ভোক্তার মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়। তোমরা এই ডেফিনেশনটার মধ্যে কি একটি বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছ? ক্লাসে থাকলে জিজ্ঞেস করতে পারতাম যে পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। এক স্থানে আমরা প্রথম ক্লাসে বলেছি যে আমরা বাংলাদেশের মধ্যেই চিন্তা করলে আমরা দেখা যায় যে উৎপাদক একটি জায়গায় থাকে, এমন একটি কর্নারে থাকে, আর ভোক্তা এমন একটি কর্নারে থাকে, যে এই দুইটা কর্নারের মধ্যে যোগাযোগ স্থাপন করে হচ্ছে পরিবহন। তাহলে স্থানগত উপযোগ তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছো, তোমাদের নাজমুন ম্যাডাম তোমাদেরকে এটা পড়িয়েছে। স্থানগত উপযোগটা কি? এই স্থানগত উপযোগ সৃষ্টি করে উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়। তাহলে তোমাদের পরিবহনের বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে বললে তোমরা দেখতে পাচ্ছ যে পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। এখন আমরা পরিবহনের গুরুত্বটা দেখি, যে পরিবহন কি কি ধরনের গুরুত্ব পরিবহনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। একটি আমরা একটু আগে বলেছি যে স্থানগত উপযোগ সৃষ্টি করে। আমরা যে কোনো জায়গায় থাকতে পারে, ভোক্তা যে কোনো জায়গায় থাকতে পারে, উৎপাদকও যে কোনো জায়গায় থাকতে পারে।
উৎপাদক এবং ভোক্তার মধ্যে পরিবহন যোগাযোগ স্থাপন করে স্থানগত উপযোগ সৃষ্টি করে পণ্য সরবরাহ। আমাদের এই করোনার সময়ও সব ধরনের পণ্য সরবরাহের কিন্তু ব্যবস্থা আছে এবং এটা অনলাইনেও আছে। আমাদের যেসব জরুরি পণ্য আমি তোমাদেরকে সামনে পণ্যটা পড়াবো, পণ্যের ডেফিনেশনটা পড়াবো এবং প্লাস পণ্যের ভাগগুলো আমরা দেখব, বিভাগগুলো কী ধরনের পণ্য হতে পারে। তো ওখানে জরুরি পণ্য, ফ্যাশনেবল পণ্য থেকে শুরু করে সমস্ত পণ্য সরবরাহের ব্যবস্থা কিন্তু এই করোনা কালেও ছিল। এমন কোনো কিছু হয়নি যে পণ্যটা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সরবরাহ ব্যবস্থা যেটা স্মুথ ছিল সবসময়, করোনার সময় স্মুথ ছিল। তো এই জন্য দেখা যাচ্ছে যে পরিবহন থাকাতে এবং আমাদের বাণিজ্য কার্যক্রম, ব্যবসায়ের কার্যক্রম, বন্টনের কার্যক্রম সুষ্ঠু সমন্বয়ের কারণে প্রত্যেকটি পণ্যের সরবরাহ কিন্তু ছিল। সেটা ওষুধ বলো, কাপড় বলো, মাস্ক বলো, খাদ্যদ্রব্যের বলো, প্রত্যেকটা জিনিসেরই একটি সরবরাহ ব্যবস্থা সঠিক স্মুথ ছিল। ভোক্তার সন্তুষ্টি অর্জন, আমি একটি পণ্য পেতে চাচ্ছি, তো পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমার এই পণ্যটি আমি পেতে পারি এবং এর ফলে যেটা হয় ভোক্তার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপন, পরিবহন উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগসূত্রটা স্থাপন করে। এটা আমি পরিবহনের প্রথম থেকে বলছি। শুধু পরিবহন না, আমরা যখনই মার্কেটিংয়ের ডেফিনিশনটা পড়ি তখন আমরা এই জিনিসটাকে দেখি যে মার্কেটিংয়ের মূল কাজই হচ্ছে উৎপাদক এবং ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপন করা, উৎপাদনের গতিশীলতা রক্ষা। উৎপাদক যখন জানতে পারে এই জিনিসটির চাহিদা আছে, তখন পরবর্তীতে উৎপাদনের জন্য সে তাকে নিজেকে প্রস্তুত করতে পারে। তো এই জন্য দেখা যায় যে পরিবহনের মাধ্যমে উৎপাদনের গতিশীলতাটা তৈরি হয়। এরপরে আমরা দেখব গুদামজাত ধারণা। গুদামজাতের ধারণায় আমরা আগে একটু দেখে নিই যে গুদামজাত কী করে বা গুদামজাতকরণের ফর্মাল ডেফিনেশনটা দেখে নিই। উৎপাদিত বা সংগৃহীত অথবা আমদানিকৃত পণ্য সামগ্রী ভবিষ্যতে বিক্রয়, ভোগ বা ব্যবহারের লক্ষ্যে সংরক্ষণ করাকে গুদামজাতকরণ বলে। তোমরা বাসায় দেখে থাকবে যে আমের আচার, জলপাইয়ের আচার, এখন আমড়ার সময়, এই আমড়ার আচার মা করে সারা বছর তোমাদেরকে খাইয়ে থাকে। তো এটা হচ্ছে সংরক্ষণের কিছু পদ্ধতি মা জানে এবং মা যেহেতু বাসায় করে, এটার ব্যবসায়িক কোনো লক্ষ্য নাই, তাই আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিই না। কিন্তু যখন আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সংরক্ষণ করব, তখন এটাকে আমরা গুদামজাতকরণ বলব। গুদামজাতকরণের গুরুত্বটা আমরা দেখি। গুদামজাতকরণ কীভাবে আমরা গুদামজাতকরণকে আমাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখি। একটি হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে, যে আমকে সংরক্ষণ করে জুস করে সারা বছর আমের ফ্লেভারটা তোমরা পেতে পারো। আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা অসময়েও পেতে পারি। চাহিদা ও যোগানের সমতা রক্ষা করা, চাহিদা ও যোগানের মধ্যে সমতাটা রক্ষা করা, যে আমার এই চাহিদা আছে এবং দেখা যাচ্ছে যে আমের
মৌসুমে আম এত উৎপাদন হয়েছে, কিন্তু ওই সময়ে আমার অতটুকু চাহিদা ছিল, কিন্তু ওই সময় বিক্রি করলে আমি হয়তো আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হতে পারি। তার চেয়ে আমি যদি আমটা শীতের দিকে বিক্রি করি, তাহলে দেখা যাচ্ছে যে শীতে আমের উৎপাদন হয় না, বাজারে আম ওরকম থাকে না। তো আমটা কোনো ভোক্তা দেখলে, কোনো ভোক্তার যদি আম খেতে ইচ্ছে করে, তাহলে দেখা যাচ্ছে যে সে তার ওই চাহিদাটাকে পূরণ করতে পারে। তাহলে চাহিদা ও যোগানের সমতা রক্ষা হচ্ছে। যোগানের স্থিতিশীলতা বজায় রাখা, এই যে একটু আগে বললাম, একসময় উৎপাদন অনেক বেশি হচ্ছে, চাহিদাও আছে, তো কিন্তু চাহিদার থেকে উৎপাদন অনেক বেশি। তো এটাকে আমরা ব্যবসায়িক দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা গুদামজাতকরণ করলে যোগানের যে স্থিতিশীলতা এটা আমরা রাখতে পারি। ভোক্তার সন্তুষ্টি অর্জন, এই যে বললাম শীতকালে আমার আম খেতে ইচ্ছে করছে, শীতকালে আম খেলে আম যদি পাওয়া যায় এবং আমি যদি ওটার অর্থটা খরচ করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে এটাতে আমার ভোক্তার সন্তুষ্টি অর্জন হচ্ছে, আমি খুশি হচ্ছে যে এই সময় আমার এটা খেতে ইচ্ছে করছে এবং এটা আমি পাচ্ছি, এটার সময় না, এটা আমি পাচ্ছি, অতএব এটা আমার সন্তুষ্টি অর্জন হচ্ছে। উৎপাদনের গতিশীলতা বজায় রাখা, আমি যদি জানি যে আমার সাধারণত যে সেক্টরেও কাজ করে, সে বুঝতে পারে, যে একজন কৃষক বুঝতে পারে যে এই আম গাছ থেকে এবছর 50টা আম হচ্ছে, সামনের বছর 50টা না হলেও হয়তো 30টা হবে, এতটুকু সে বুঝতে পারে। তো উনি হয়তো দেখা গেল 20টা বিক্রি করলো, আর 10টা সে গুদামজাতকরণ করে রাখলো, ফ্রিজিং করে রাখলো, সে উনি ওটা বিক্রি করলো হচ্ছে শীতের সময়। তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদনের যে গতিশীলতা এটা আমাদের গুদামজাতকরণের সময়, গুদামজাতকরণের জন্য বজায় থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব মোড়কীকরণের ধারণা। মোড়কীকরণের ধারণাটা বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো কিছুটা নতুন, এবং আমরা আগে যেটা দেখতাম, যখন আমরা আব্বার সঙ্গে কখনো মুদির দোকানের কাছাকাছি অল্প কিছু জিনিস কিনেছে, তখন হয়তো একটা চিনি, অল্প চিনি বা বিস্কিট, মুদির দোকানদার খাকি কালারের একটি ঠোঙ্গাতে প্যাকেট করে আমাদের হাতে দিত। এবং শুধু তাই না, ওই যে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন পুলিশের ড্রেসের কালারটাও এটা ছিল, এজন্য পুলিশ না বলে ঠোলা বলা হতো আর কি। তো মোড়কীকরণটা একটি পণ্যের জন্য কতটা ইম্পর্টেন্ট, ওটা তোমরা যখন এখন হয়তো টুকটাক কিছু জিনিস কেনাকাটা করো, হয়তো গিফটের আইটেমগুলো মাই কিনে থাকে, বাবা মাই কিনে থাকে, বা ঘরে যদি বড় ভাই বোন থাকে তারা কিনে থাকে, তখন দেখবে যে একটি প্যাকিং কতটা ইম্পর্টেন্ট। এটা শুধু পণ্যটাকে ভালোই রাখে না, এটা বিজ্ঞাপনের কাজও করে এবং ক্রেতাকে পণ্যের আকর্ষণের একটি কাজ করে থাকে। তোমরা দেখবে যে বিস্কিটের প্যাকেটটা এমন করে থাকে যাতে বিস্কিটটা নষ্ট না হয়, কিন্তু তোমরা যখন দেখো যে কোনো গিফট আইটেম কিনতে যাও, তখন তোমাদের বক্সটা এমন করে দেওয়া থাকে, অনেক সময় বক্সের প্যাকেটে দোকানের নামটা লেখা থাকে, ব্র্যান্ডের নামটা লেখা থাকে, বা তোমরা একটা জিনিস খেয়াল করে থাকবে যে
আড়ং-এর ওদের একটি কালার আছে, একটা লেগো ব্র্যান্ড আছে যেটা দিয়ে ওরা কখনো এটা ছাড়া অন্য কিছু দিয়ে, তুমি যতই বড় জিনিস কিনো না কেনা বা ছোট জিনিস কেনো না কেনা, ওদের প্যাকেটেই আমি দেখি যখন কিনতে চাই, প্যাকেটে এই ব্যাগটা অনেক ধরনের অনেক সাইজের আছে এবং তারা প্রত্যেকটা জিনিস ওটাতেই দেয়, অন্য কোনো কিছু ওরা ব্যবহার করে না। তো এটার মাধ্যমে তারা তাদের বিজ্ঞাপনটা করে থাকে যে এটাই আড়ং-এর ব্র্যান্ড। তো এটাই মোড়কীকরণের আমাদের টুকটাক গল্পগুলো, দিনের দৈনন্দিন কথাবার্তাগুলো। এবার আমরা এটাকে ফর্মালি দেখি। পণ্যের মান বজায় রেখে সঠিক ও সুষ্ঠুভাবে ক্রেতাদের মাঝে পণ্যটি পৌঁছে দেওয়া বানানটা ভুল হয়ে গেছে ও নানাবিধ উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। আমার ল্যাপটপে মাঝে মাঝে কিছু কিছু ওয়ার্ডে খুব সমস্যা হয়, যে দেখা যাচ্ছে কোনোভাবেই আসে না। তোমাদের কারো যদি এটার বুদ্ধি থাকে আমাকে একটু কমেন্ট বক্সে দিয়ে দিও যে এটাকে এভাবে ঠিক করে দেওয়া যায়। এখানে যেমন দেওয়াটার একারটা কোনো রকমে আনতে পারছিলাম না। তো আমি জানি যে আমার বাবারা আমাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে, তাই আর ল্যাপটপের উপর চাপ প্রয়োগ করলাম না। তো এখানে একটি কথা লেখা আছে যে পণ্যের গায়ে তা লাগানো থাকে। তোমরা অনেক সময় দেখো যে তোমাদের শার্টের যে দোকান থেকে শার্টটা, যে দর্জির দোকান থেকে শার্টটা সেলাই করো, তারা তার একটু ছোট্ট করে পকেটের গায়ে দিয়ে দেয়। বা তোমরা নিজেরাই যখন ঢাকা কলেজের পোশাকটা পরবে, আমাদের পকেট দেওয়া থাকে। এটা পকেটটা দেখলে বুঝতে পারা যায় যে তুমি ঢাকা কলেজের স্টুডেন্ট। তো এটা হচ্ছে পণ্য মোড়কীকরণের ফর্মাল কথাবার্তা। এখন আমরা গুরুত্বটা দেখব। এটা মান রক্ষা করে। আমি একটু আগে বললাম যে বিস্কিটের প্যাকেটটা এমন করে থাকে যে বিস্কিটটা নষ্ট হয় না। আমি বিস্কিটটা কিনবো খাওয়ার জন্য বা কাউকে মেহমান আসলে দেওয়ার জন্য বা যেটাই হোক, এটার উদ্দেশ্য হচ্ছে খাবার। তো এই খাবারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা কিন্তু আমি আর খাবো না। তো অতএব হচ্ছে মান রক্ষা করা, সহজ সংরক্ষণ, মোড়কীকরণ করা থাকলে এটা সংরক্ষণ করা সহজ হয়। তোমরা দেখবে যে তোমরা যদি মধু কিনো, ওটা একটি ডিব্বাতে দেওয়া থাকে। কোনো জুস কিনলো, ওটা কোনো একটি বোতলে দেওয়া থাকে। নিরাপত্তা বিধান, এটা খোলা থাকলে এটাতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। এটা যখন প্যাকিং থাকে তখন এটাতে নিরাপত্তাটা বিধান হয়। আকর্ষণ বৃদ্ধি, এটা কিন্তু পণ্য মোড়কীকরণের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার। পণ্য মোড়কীকরণ পণ্যের আকর্ষণ বৃদ্ধি করে। বা অনেক সময় মোড়কীকরণের জন্যই কিন্তু আমরা অনেক জিনিস কিনে থাকি। সহজ শনাক্তকরণ, এই যে আমি একটু বললাম যে আড়ং-এর জিনিস খুব পুরনো। এবং আরও একটি মজার ব্যাপার, আড়ং শব্দের অর্থ কিন্তু বাজার। তো এটি থাকে যে সহজে শনাক্ত করা যে এই জিনিসটি আড়ং-এর। বা আরেকটি জিনিস তোমরা দেখতে পারো যে ক্যাটসাই এর শার্ট তোমরা প্রায় পরে থাকো, এটা থাকে। বা আরও কিছু জিনিস আছে যে যে জিনিসগুলোকে আমরা সহজে শনাক্তকরণ করতে পারি। আজকে আমাদের চ্যাপ্টারটা একটু ছোট, অনেক সোজা এবং অনেক মজার একটি চ্যাপ্টার। আমি অত মজা করে পড়াতে পেরেছি কিনা এটা তোমরা আমাকে জানাবে যে তোমাদের ভালো লেগেছে কিনা ক্লাসটা। সঙ্গে হচ্ছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে কমেন্ট বক্সে দিবে। সাফি
মিজান, দুজন তো আছোই, দুজনকে তো আমি জানলাম। তোমরা কোশ্চেন থাকলে জানাবে, বা তোমাদের ক্লাসটা আরো কিভাবে চাচ্ছ তোমরা, আরো অন্য কিভাবে চাচ্ছ এটাও আমাকে, বা আরো কিছু চাচ্ছ কিনা, আরো স্লাইডে আরো কিছু চাচ্ছ কিনা এটা আমাকে জানাবে। যে কোনো কোয়ারি থাকলে এটা আমাকে জানাবে। আর অবশ্যই বাসায় থাকবে। বাসায় যত বেশি থাকবে তত বেশি এই করোনার যে ঘনঘটা, যে সূর্যটা ডুবে গেছে, সেই সূর্যটা এভাবে উঠতে শুরু করবে। আমরা খুব তাড়াতাড়ি সম্ভবত ক্লাসে চলে আসতে পারবো যদি আমরা বাসায় থাকি। আমি কিন্তু বাসায় থাকি, আমি কিন্তু এত বড় বন্ধে কোথাও যাইনি, কারণ সরকার বলেছে ঘরে থাকো, ঘুরতে থাকো বলেনি, ঘরে থাকো বলেছে। তো এই ঘরেই থাকি। তো আমার কথা হলো আমার বাচ্চারাও ঘরে থাকবে, আমার বাবারাও সবাই ঘরে থাকবে, ঘরে থেকে ঘরটাকে এনজয় করবে। ঘরের মতো স্বর্গ ব্যস্ত কোথাও নেই। সঙ্গে বাবা মার সঙ্গ পাচ্ছ, আর যার দাদা ভাই দিদা আছে সে তো আরো ভাগ্যবান যে বিশাল একটা সময় তাদের সঙ্গে কাটাতে পারছো। তো অতএব হচ্ছে বাসায় থাকবে, মাকে ঘরের কাজে সাহায্য করবে, কিন্তু ছোট ভাই বোনদের সঙ্গে কোনো ধরনের খুনসুটি হতে পারে, কিন্তু মারামারি করা যাবে না। তাতে সিনিয়র মনে করে, আমি বড় ভাই মনে করে কোনো ধরনের মারামারি করে মাকে বিরক্ত করা যাবে না। সঙ্গে হচ্ছে অনলাইন ক্লাসগুলো করতে হবে, পড়তে হবে। তোমরা ইতিহাসের একটি অংশ, যে শিক্ষার্থীরা কলেজ দেখেনি, তাদের টিচারকে দেখেনি, ক্যামেরায় দেখা হয়েছে, অনেকটা সিনেমাটিক ব্যাপার, বন্ধু বান্ধবকে তো দেখেনি। তো এটা একটা ইতিহাসের অংশ, ইতিহাস হয়ে থাকবে। তোমরা পরবর্তী প্রজন্মকে বলতে পারবে যে আমরা এইভাবে এভাবে ভর্তি হয়েছিলাম, এইভাবে এভাবে ক্লাস করেছিলাম, এটি বলতে পারবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই চ্যাপ্টারটা, এই অংশটা একটু ছোট অংশ, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর সৃষ্টিকর্তার কাছে আমি সবার কল্যাণ প্রার্থনা করছি, আমরা যেন খুব শিগগিরই সামনাসামনি দেখা করতে পারি, সামনাসামনি বসে ক্লাস করতে পারি। আমার মনে হয় আমরা সবাই যদি বাসায় থাকি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে এটা তাড়াতাড়ি সম্ভব। সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ।